গুড ইভিনিং এভরিওয়ান। আসলে ইভিনিংটা গুড বলবো কিনা জানি না, কারণ আজকে আসলে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আমাদের শহরে, আনএক্সপেক্টেড। এবং যেটা আসলে এটা যে একবার শুনছে তার চোখে যদি জল আসারই কথা, যে যত পাষাণ লোকই হোক না কেন। সবাই হয়তো অলরেডি জানেন আমাদের মাইলস্টোন স্কুলের একটি ক্যাম্পাস উত্তরা দিয়াবাড়িতে, ওইখানে আজকে একটা প্রশিক্ষণপ্রাপ্ত বিমান ক্র্যাশ হয়েছে। এবং ক্র্যাশ হওয়াতে এরকম না যে ফাঁকা স্থানে বা মাঠে, ক্র্যাশ করছে স্কুলের ভবনেই। এখন পর্যন্ত কতজন মারা গেছে এটা কেউই আসলে বলতে পারতেছে না এক্স্যাক্টলি, বাট মৃত্যুর সংখ্যাটা কম হবে না। খারাপ লাগার বিষয়টা হলো বাচ্চা স্কুলের হিট করেছে, বেশিরভাগ ছিল বাচ্চা। কারণ যেই ভবনের প্লেনটা ক্র্যাশ করছে সেই ভবনটা বেশিরভাগই ছিল নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত। আল্লাহ এই শহীদদের মাগফিরাত দান করুক, জান্নাতবাসী করবে ইনশাল্লাহ, এটা আশা রাখি। আর তাদের ফ্যামিলিদের যেন ধৈর্য দিক, আল্লাহ যেন এরকম মৃত্যু কারণ না দেয়। আর যারা আহত হয়েছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, তারা যেন তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে চলে আসেন। এইটাই আল্লাহর কাছে প্রার্থনা, ছাড়া আর কিছুই বলার নাই। এটা আনএক্সপেক্টেড, এটা কার গাফিলতি? এটা আসলে এটা অ্যাকচুয়ালি বিমানের তো গাফিলতি। এটা এখন বিমানটা কি কারণে ক্র্যাশ করেছে এটা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন রিপোর্টের পরে হয়তো আমরা জানতে পারবো। তার আগ পর্যন্ত আসলে আমরা কিছুই বলতে পারবো না যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে। এটা কি বিমানের কোনো যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের অনভিজ্ঞতা, এগুলো আসলে কিছুই বলা যাচ্ছে না। পাইলটও মারা গেছেন ইতিমধ্যে। একটা বিমান দুর্ঘটনা বিশ্বাস করা যায়, এর আগেও বিমান দুর্ঘটনা ঘটেছে আমাদের দেশে, এরকম প্রশিক্ষণপ্রাপ্ত বিমান, যেমন টাঙ্গাইলে ঘটেছে, চিটাগাংয়েও একবার ঘটেছে। ওটা নিয়ে গিয়ে মনে হয় প্রবাবলি নদীতে ক্র্যাশ করানো হয়েছিল। বাট ঘনবসতিপূর্ণ এলাকায় মনে হয় এই প্রথম। এটা আসলেই আনএক্সপেক্টেড। দিয়াবাড়ি এলাকাটা মোটামুটি এখন ঘনবসতি ভালোই, বিশেষ করে আপনার মেট্রো রেল চালু হওয়ার পরে ওইখানে মোটামুটি ভালো বিল্ডিং হয়েছে। বাট এখনও অনেক জায়গা ফাঁকা ছিল। আমার আসলে ধারণা হচ্ছে না যে আসলে ওইখানেই কেন ক্র্যাশটা করা হলো, আর কোথাও সময় পায় নাই নাকি, এটা আসলে আল্লাহ জানে। আর ব্ল্যাক বক্স বাইর করার পরে হয়তো এটা বোঝা যাবে। আল্লাহ কার মৃত্যু কোথায় লেখা রাখছে এটা আসলে আমরা কেউই জানি না। এত ছোট ছোট কোমলমতি বাচ্চাগুলা, শিক্ষার্থীগুলা এভাবে অকালে ঝরে গেল। তাদের বাবা মার উপরে কি অ্যাজ এ ফাদার হিসেবে নিজেকে ওই জায়গাটা রাখলে না গায়ে পশম দাঁড়া হয়ে যায়। আসলে আমরা চিন্তা করতে পারি না যে আমাদের সন্তানের সাথে যদি এরকম কিছু ঘটে। আল্লাহ না করুক কারো সন্তানের সাথে এরকম ঘটে আর ভবিষ্যতে। এখান থেকে আসলে শিক্ষা নেওয়ার কি আমরা শিক্ষা নেব এটা আমরা বুঝতে পারি না। আসলে এটা কিসের দোষ এটা না বোঝা পর্যন্ত আসলে আমরা বলতে পারবো না যে অ্যাকচুয়ালি। বাট মোস্ট অফ এয়ার ক্র্যাশিংয়ের ক্ষেত্রেই আমরা দেখি যে এটা বিমানের ফল্টি। কারণ আমাদের দেশে যে বিমানগুলা অতিরিক্ত পুরনো, এগুলো আসলে রিপ্লেস করার দরকার। আমরা শুধু দুই একটা জানি, কিন্তু ইন দ্য হিস্টোরি কিন্তু আমরা জানি না।
অ্যাজ এ মানে আমার ছোট ভাই ইউএস বাংলায় জব করে অ্যাজ এ কেবিন ক্রু, এবং আমার সিস্টার ইন ল শি অলসো ওয়ার্ক ইন বিমান বাংলাদেশ অ্যাজ এ কেবিন ক্রু। সো ওদের কাছ থেকে আমরা কিছু কিছু জিনিস জানতে পারি যেগুলো কিন্তু জনসাধারণ জানতে পারে না। ধরেন কিছুদিন আগে আমার ছোটো ভাই গেছিল, প্রবাবলি ও গেছিল শারজা। তো ওদের ইয়েটা ছিল যে যাবে ওখানে একদিন স্টে করবে ওরা, এরপরে আবার রিটার্ন ফ্লাইটে চলে আসবে। তা ফ্যাক্ট ইজ ওরা গিয়েছে ঠিক আছে, ওখানে ছিল এক রাত ছিল, আফটার দেন চলে আসার সময় বিমান উঠছে। ওঠার পরে যেটা হলো ককপিট নাকি কোনো কিছু কাজ করতেছিল না। সো ক্যান ইউ ইমেজ যে একটা বিমান ফ্লাই করার পরে তারা বুঝতে পারছে যে ককপিটে কোনো কিছু কাজ করতেছে না। 3টা ঘন্টা নাকি এভাবে তারা ফ্লাই করছে উপরে, 3টা ঘন্টা। আফটার দেন তারা ইমার্জেন্সি ল্যান্ডিং শারজাতেই করছে। সো এইটা আসলে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, এইটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না যে একটা, এবং এসব বিমানের মানে মেইন প্রবলেমটা হলো কারিগরি ত্রুটি। বিমান অনেক ফল্টি বিমান অনেক দিন ধরে। এগুলা বাংলাদেশের যতগুলো বিমান কেনা হয় এগুলো 50-60 বছর আগেকার বিমান। যে বিমান নষ্ট শেষ হয়ে গেছে এগুলোকে কোনোভাবে জোড়াতালি দিয়ে বাংলাদেশ বিমান বা আমাদের বাংলাদেশের যে ইউএস বাংলা বলেন এরা আসলে চালাচ্ছে। ধরেন আর একটা স্টোরি বলি, সেদিনকে শুনলাম আমার সিস্টার ইন লয়ের কাছে যে বাংলাদেশ বিমানের নাকি একটা সেটা হলো জানলার কাচ ফেটে গেছে, এবং সেভাবেই নাকি তারা উঠছে। একটা বিমানের কাচ ফাটা মানে বুঝতে পারতেছেন মানে কি অবস্থা? ভাই তুমি যাইতেও দাও না, তুমি নিজেও যাও না, সাথে সাথে খালি করতেছো। আচ্ছা ঘটনা কি? আমি ভয় পাইতেছি নাকি? তো যেটা বলতেছিলাম আসলে বুঝতে পারতেছেন যে ফল্টি জিনিসটা মানে বাসের ক্ষেত্রে একটা ধরা যায়, বাট একটা জিনিস উঠতেছে কয়েকশো ফিট কয়েক হাজার ফিট উপরে উঠতেছে, তো ওইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ওইটা একটা গাড়ি নষ্ট হইলেও তাও এক জায়গায় ক্র্যাশ করবে, এক জায়গায় ধাক্কা খেয়ে পড়ে যাবে, যাই হোক কিছু হতাহত হবে। বাট একটা বিমান যদি ক্র্যাশ করে তাহলে সেখানে তো বাঁচার কোনো চান্সেসই থাকে না। যদি আল্লাহ স্বয়ং সেখানে যদি না বাঁচায় সেখানে তো চান্সেসই থাকে না। কিন্তু দেখেন আমাদের দেশে এটা নিয়ে আসলে কোনো মাথা ব্যথা বা কোনো ভ্রুক্ষেপই নাই। নিয়মের কোনো তোয়াক্কা নাই যে বিমানগুলোকে ঠিক মতো ইন্সপেকশন করে। আমি জানি না এটা কীভাবে ইন্সপেকশন করে, বাট এগুলোকে ঠিক মতো ইন্সপেকশন করা, এগুলা যাতে কোনো ফল্টি হলে এগুলোর লাইসেন্স বাতিল করা, এগুলো আসলে হয় না আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশে নিয়মটাই অনিয়মই যেন নিয়ম। আপনি দেখেন কালকে মনে একটা রিপোর্ট দেখলাম 20 তারিখের পরে 20 বছরের পুরনো গাড়িগুলো নাকি আর রাস্তায় চলবে না। বাট কই, আমি তো দেখতেছি না। আমি তো দেখতেছি 20 বছর কি 40-50 বছরের আগের যে প্রাইভেট গাড়িগুলো মানে পাবলিক বাসগুলা, যেগুলো কোনো ফিটনেস নাই, ফিটনেসের বালাই নাই, সেগুলো কিন্তু চলতেছে। তো সেম টু সেম কিন্তু ওই বিমানের ক্ষেত্রেও তাই। এরা লাইসেন্স কিভাবে পায় আমার ধারণা নাই। তারপর আরও তো অনেক কাহিনী আছে ভাই, যেমন ধরেন কি বলে টাকা দিয়ে সেকেন্ড অফিসার হয়ে গেছে, মানে যে বিমানের সাথে পাইলটের সাথে যেজন থাকে, এরকম আমরা নিউজ পাইছি। যার আসলে ওইভাবে কোনো অভিজ্ঞতাই নাই, কোনো কিছুই নাই, সে বিমান চালাচ্ছে। এই ধরনের রেকর্ডও কিন্তু আমরা বাংলাদেশে পেয়েছি। আসলে নাথিং টু সে যে আমাদের দেশের ভবিষ্যৎ কী চলতেছে, এভাবে চলতেছে। আল্লাহ কীভাবে চালাচ্ছে, আল্লাহ স্বয়ং বাঁচাইতেছে আমাদের। নাহলে সব অবস্থাতে মানুষের মৃত্যু হওয়ার কথা। এটা বসবাসের অযোগ্য একটা শহর, নট অনলি পরিবেশের দিক থেকে বাট অলসো নিয়মের দিক থেকেও। এই নিয়মে আসলে বসবাস করা যায় না। এখানে অনিয়মটাই নিয়ম, সেখানে আসলে কিছু বলার থাকে না।
এই নিয়ম অনিয়ম যে কবে ঠিক হবে, নিয়মে আসবে, এগুলো আমরা কেউই বলতে পারি না। যা বলতেছিলাম, আসলে ধরেন এই যে বাসের ফিটনেস, এই বাসের ফিটনেস কারা দেয়? সরকারি প্রতিষ্ঠানই দেয়। আপনি এদের কাগজপত্র চেক করে দেখবেন যে ফিটনেস ওকে, ফিটনেস সার্টিফিকেট আছে, বাট এগুলো কি আদৌ ফিট রাস্তায় চলার জন্য? নো। তাহলে এই ফিটনেসটা কীভাবে পায়? ফিটনেস কি আদৌ হয় এদের? নো। তাহলে এই যে শুধুমাত্র এই সরকারি ফি নেওয়ার জন্য এই ধরনের করে দরকার কি? এগুলোতে আদৌ আমাদের কোনো উপকার হচ্ছে না। আজকে একটা বিমান দুর্ঘটনা ঘটলো, যাই হোক, এটা হইতে পারে কি ফল্ট, এটা ইনভেস্টিগেশনের পরে আসলে আমরা জানতে পারবো যে আসলে এই কারণে হয়েছে, এই কারণে হয় নাই, মানে এটা রিজন ছিল। বাট এরপরে কি? আরও তো অনেক এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সো এগুলো আগের থেকে ব্যবস্থা নেওয়ার কি কোনো ইয়ে আছে আমাদের? আজকে এই ধরনের ঘটনা ঘটছে, আমরা কাল পরশু এরপর আমরা আবার ভুলে যাওয়াটাই আমাদের স্বভাব। যার গেছে, যার আত্মীয় গেছে, যার সন্তান গেছে, সেই না বুঝবে যে আসলে এটার কোনো রিপ্লেসিং কোনো কিছু নাই। এটার ভুলে যাওয়ারও কিছু নাই, এটা রিপ্লেসিংও কিছু নাই। সো তারাই জানে। আমরা শুধু সমবেদনা দেব কিছুদিনের জন্য, এরপরে কিন্তু আমরা আমাদের মতো, কিন্তু যার হারাইছে, যার চলে গেছে, সেই বুঝবে। কত ছোট আমি একটা ছবি দেখলাম, একটা বাচ্চা, ওর মনে হয় চামড়া সব মানে আগুনে লেগে সাদা চামড়াগুলো বের হয়ে গেছে। আল্লাহ, কি বিভৎস! আমাদের হালকা যদি একটু ছ্যাঁকা লাগে, তাতেই যে পরিমাণের জলে, যে পরিমাণে আমরা কষ্ট পাই। আর একটা বাচ্চা, চিন্তা করে দেখেন, ও কি এটা টলারেট করতে পারতেছে কি না আল্লাহ জানে। যারা বার্ন ইউনিটে আছে, এখানে তো মোস্ট অফ কেসেস হবে এখন বার্ন ইউনিটের, মানে ইনজুর্ডগুলো বেশিরভাগই কিন্তু বার্ন ইউনিট। সো চিন্তা করতে পারেন ওদের কি অবস্থা। এরা কিভাবে সহ্য করতেছে এই পেইনটা। আল্লাহ এদের কিভাবে সহ্য করার ক্ষমতা দিতেছে। আল্লাহ আরও ক্ষমতা দিক এদের। বাচ্চাগুলো আহারে, মানে কান্ট এমেজ। আল্লাহ এরকম দুর্ঘটনা যেন আর না দেয় আল্লাহ। যাই হোক, বলতে চলে আসতেছি, বেশিক্ষণ নাই আমার গন্তব্যে। কিন্তু কথা হলো, আমরা কবে এই অনিয়ম থেকে বের হয়ে আসতে পারবো, এই শহরটাকে সুন্দর করতে পারবো, এই শহরে প্রাণ খুলে বাঁচতে পারবো, সেটা আসলে স্বপ্ন নাকি সত্যি? স্বপ্ন তো মানুষ সত্যি করে, স্বপ্ন তো হয় সত্যি করার জন্য। এখন আমাদের এই স্বপ্নটা কি সত্যি আমরা করতে পারবো? এতগুলো আত্মত্যাগ ধরেন, এগুলোর বিনিময় কি করতে পারবো না? চেষ্টা করি সবাই মিলে একটু। আর সবাই যেটা করি সেটা হলো, সবাই আজকে দোয়া করি যারা আজকে শহীদ হয়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনায়। এদেরকে শহীদই বলা হয়, কারণ আগুনে, আমি যতদূর জানি, পানিতে আগুনে মারা গেলে এরা শহীদই হন। আর তার মধ্যে সবচেয়ে বড় কথা, এই ছোট বাচ্চা, এরা তো আপনার আমার মতো বড় না, এরা সবাই বাচ্চা। আল্লাহ এদের বেহেশত নসিব করবেন, এটা আমরা মানে বিলিভ করি। আল্লাহ এদের পরিবারদেরকে ধৈর্য ধরার, এই একটা শোক কাটার আল্লাহ কোনো ব্যবস্থা করে দিক। এই শোক কাটার মতো না, তারপর যেন এটা সহ্য করতে পারে। আর যারা অসুস্থ, যারা আহত হয়েছেন, আল্লাহ তাদেরকে শেফা দান করুক, এটাই আমাদের চাওয়া। সবাই আল্লাহর কাছে দোয়া করেন
সবার জন্যই দোয়া করেন, সবাই সাবধানে থাকেন, সেফ মতো রাইড করেন এবং রাইডটাকে এনজয় করেন। আল্লাহ হাফেজ।